কেন আদি, কেন কেন এতটা রিয়াক্ট করছিস তুই? তোর তো এতটা রিয়াক্ট করার কথাই নয়। তুই তো জীবনে কোনোদিনও কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি, তাহলে আজ কেন তোর এতটা অস্বস্তি হচ্ছে মৌমিকে অন্য একটা ছেলের সাথে দেখে? কেন মনে হচ্ছে মৌমিকে টেনে ওই ছেলেটার থেকে দূরে সরিয়ে নিজের কাছে নিয়ে আসতে? হোয়াই আদি, হোয়াই? আদি নিজের মনে মনে কথাটা ভেবেই সজোরে একটা ঘুষি মারল ওর সামনে থাকা সিটের পেছনে। মৌমি আর অঙ্কিত বেরিয়ে যাওয়ার পর আদি হলেই বসে পড়ে। আদির মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। সে বুঝতে পারছে না তার সাথে কেন এমন হচ্ছে। হঠাৎ করে আদি চোখ বুঝতেই কিছুক্ষণ আগে অঙ্কিতের মৌমিকে হাত ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আদি ঝট করে চোখ খুলে ফেলল। এই দৃশ্যটা দেখার পর আমার এমন কেন অনুভব হচ্ছে যেন কেউ আমার থেকে আমার অনেক মূল্যবান কিছু কেড়ে নিচ্ছে। কেন? ওই অঙ্কিতকে আমি দেখে নেব। ওর সাহস কি করে হয় আমার বউয়ের দিকে হাত বাড়ানোর? ড্যামিট! আদি সিটে আবার একটা ঘুষি মেরে উঠে বেরিয়ে গেল হল থেকে। রাগের মাথায় কি করছে কি বলছে কিছুই জানে না এখন সে। আদির সারা শরীরটা কেন যেন জ্বলে যাচ্ছে। এই কেনর উত্তরটাই সে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে রাত 2টো, কিচ্ছু ভালো লাগছে না। সারা ঘরে পায়চারি করছি সমানে। ভীষণভাবে একটা অস্বস্তি কাজ করছে আমার মধ্যে। মনে হচ্ছে কোনো একটা ভুল করে ফেলেছি, কিন্তু কি ভুল? আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখলাম কোয়েল ঘুমোচ্ছে। উঠে জানলার কাছে চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে আদির মুখটা ভেসে উঠল যখন অঙ্কিত আমাকে টেনে নিয়ে আসছিল। তার চোখে কোনো কিছু হারানোর কষ্ট, তার জিনিস কেড়ে নেওয়ার রাগ স্পষ্ট ছিল। চোখ খুলে ফেললাম তাড়াতাড়ি। হল থেকে আসার পর থেকে এই দৃশ্যটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কেন আমার এমন মনে হচ্ছে উনি তো আমাকে স্ত্রী হিসেবেই মানেন না। তাহলে কেন এভাবে রাগ করছেন, অধিকার ফলাচ্ছেন? কেন ওনার চোখে মুখে কষ্টের ছাপ? উফ, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, মনটা এতটা অস্থির কেন করছে? কেন ওনাকে একটাবার দেখতে ইচ্ছে করছে? আমি আবার আমার বিছানায় গিয়ে বসলাম। চোখের জল আটকাতে পারছি না। আদি, আপনি তো আমার সাথে ফুলশয্যার রাতে ওরকম ব্যবহারটা নাও করতে পারতেন। যদি অমনটা না করতেন তাহলে আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। কেন আজ এমন ব্যবহার করছেন যাতে আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন? কিন্তু এটা আর সম্ভব নয়। আপনার ধারণা নেই সেদিন রাতে আমি কতটা পরিমাণ কষ্ট পেয়েছিলাম। আমি তাও আপনাকে মেনে নিতাম যদি আপনি আমায় ওভাবে বিয়ের পরের দিন একা ফেলে না আসতেন, এখানে এসে আপনাকে জিয়ার সাথে না দেখতাম। চোখের জল মুছে বিছানার পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে ঘুমের ওষুধ বার করে একটা খেয়ে নিলাম। আর ভাবতে চাই না আমি এসব নিয়ে, মুভ অন করতে চাই। বিছানায় শরীর এলাতে চোখে ঘুম নেমে এলো। সকালে আমি আর কোয়েল ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটিতে আসতেই সবাই আমাকে কনগ্রেচুলেশন করতে থাকে কম্পিটিশন জেতার জন্য। আমি সবাইকে থ্যাংক ইউ বলে কোয়েলের সাথে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বেরোতেই অঙ্কিত আসে। ওর সাথে আমরা গল্প করতে করতে এগোতে থাকি। গল্প করছি ঠিকই, কিন্তু চোখ দুটো শুধু আদিকে খুঁজছে। অন্যান্য দিন তো ঠিকই এদিক ওদিক ঘোরাফেরা করেন, কোয়েলের সাথে কথা বলতে আসেন। তাহলে আজ কি হলো? কোথায় উনি? কি রে, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? কোয়েল ধাক্কা মেরে জিজ্ঞেস করতেই আমি হকচকিয়ে বললাম, না কিছু না, এমনি আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? আজকে তো ম্যাডাম হোমওয়ার্কটা দেখিয়ে দেবেন, সবাইকে প্রেজেন্ট থাকতে বলেছেন। ওহো হ্যাঁ, চল। ধুর, ভাবলাম একটু ওনাকে খুঁজবো, তা আর হলো না। ইস, আজ ক্লাসটা না থাকলে ভালো হতো। ক্লাসে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে। ম্যাম খাতা দেখছেন,
আর বকছেন ভুল হওয়ায়। আমার মন চাইছে বেরিয়ে যায়, কিন্তু এখনও তো আমার খাতা দেখা শুরুই করেননি উনি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে কোয়েল আমাকে ধাক্কা দিতেই টের পাই ম্যাম আমার নাম ডেকেছেন। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়াই। এইসব কি মৌমি? এটা কিসের কপি তুমি সাবমিট করেছ? কম্পিটিশনে এতটাই মগ্ন ছিলে যে টেরই পাওনি কোন সাবজেক্টের কপি সাবমিট করেছ আমাকে। আবার ক্লাসেও তোমার মন নেই। বাহ, এক্ষুনি বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আমি আজই কমপ্লেন করব প্রিন্সিপালের কাছে। ম্যাম, আমি তো ঠিক কপি। শাট আপ, মুখে মুখে একদম তর্ক নয়, বেরিয়ে যাও বলছি। আমি অবাক হয়ে ভাবছি এইসব কি করে হলো। আর চোখে দেখলাম জিয়া হাসছে। বুঝতে বাকি রইল না কে কাজটা করেছে। আমি বেরোচ্ছি না দেখে ম্যাম আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরতে যাবেন। এমন সময়, 1 মিনিট ম্যাডাম। আমরা সবাই দরজার দিকে তাকাতেই দেখলাম আদি এক হাতে ভর করে দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ওনার কপালে গোল করে ব্যান্ডেজ করা। এ কি আদি, তুমি এখানে কি করছো? ম্যাডামের কথা শুনে আদি এগিয়ে আসতে শুরু করে ম্যাডামের দিকে। উনি একটু খুঁড়িয়ে হাঁটছেন দেখে ম্যাডাম জিজ্ঞেস করলেন, এ কি আদি, তোমার এমন অবস্থা কি করে? এই অবস্থায় কেন এসেছো তুমি? উনি ম্যাডামের কথায় মুচকি হেসে ডান হাতে একটা কপি ম্যাডামের দিকে এগিয়ে দিলেন। ওনার ডান হাতেও ব্যান্ডেজ করা। উনি আমার দিকে তাকালেন, কিন্তু আজ আমি চোখ সরালাম না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তাচ্ছিল্য হেসে ম্যাডামকে বললেন, আমি চাই না আমার জন্য আর কোনো ক্ষতি হোক কারোর, তাই চলে এসেছি। ম্যাডাম কপিটা হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা তো মৌমির কপি, তোমার কাছে কি করে গেল? ম্যাডাম, মৌমি যখন আপনাকে কপিটা সাবমিট করেছিল তখন এই কপিটাই করেছিল, কিন্তু পরবর্তীকালে ওটা চেঞ্জ করে দেওয়া হয়। সবাই কম্পিটিশন নিয়ে ব্যস্ত ছিল, তাই কারোর চোখে পড়েনি। আমার চোখে ভাগ্যবশত পড়ে গেছিল। কি বলছো এসব? কে করেছে এমন কাজ? আদি ম্যাডামের কথা শুনে একটু পিছিয়ে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, কাজটা যে করেছিস সে এই ক্লাসে আছিস এখন। আমি চাই সে নিজের মুখে স্বীকার করুক, তাহলে হয়তো শাস্তিটা কম হবে। আর যদি তার নাম আমাকে বলতে হয় তাহলে পরিণাম ভালো হবে না। আদি, এইসব কি বলছো তুমি? ম্যাডামের প্রশ্ন শুনে আদি অনেকটা রেগেই উত্তর দিল, ম্যাডাম, অনেকে হয়তো ভুলে গেছে আমি কে, কি করতে পারি। সহ্য করছি বলে যে যা ইচ্ছে তাই করবে সেটা এবার থেকে আর হবে না। তাই আবারও বলছি, শাস্তি কম পেতে চাইলে নিজেই স্বীকার করুক, না হলে আমি করেছি। আমি অবাক হয়ে গেলাম জিয়াকে দাঁড়াতে দেখে। আমি ভাবিনি জিয়া স্বীকার করে নেবে, কিন্তু এখন আমার চোখ আর মন শুধুমাত্র আদির দিকেই তাকিয়ে থাকতে চাইছে আর কথা বলতে চাইছে। উনি এখনো উত্তর দিলেন না কিভাবে এরকম অবস্থা হলো উনার। জিয়া উঠে দাঁড়াতেই উনি আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন, যাতে আমার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমার কাজ শেষ ম্যাডাম, আমি আসছি। দাঁড়াও, আমি সাহায্য করছি। তুমি বললে না কি করে হলো এমনটা? না না ম্যাডাম, আমি ঠিক আছি। সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাটস ইট। কোনো কথা শুনছি না, আমি এগিয়ে দিচ্ছি। ম্যাডাম আদির দিকে হাত বাড়ালে উনি ম্যাডামের হাতের উপর হাত রেখে একবার আমার দিকে তাকালেন, তারপর জিয়ার দিকে তাকালেন। দরজার কাছে গিয়ে ম্যাডামকে কিছু একটা বলতে লাগলেন। ম্যাডাম, আমার হয়ে শাস্তিটা আপনিই বলে দিন। কিন্তু আদি, আমি কি শাস্তি দেব বলো? আমি ভাবতেও পারছি না ভার্সিটির সব থেকে রাগী ম্যাডাম এই কথাটা বলছেন। বলছি তার কারণ জিয়ার বাবা মোটেও ভালো মানুষ নন, যে কাউর ক্ষতি করে দিতে পারেন উনি। আর কদিনের মধ্যেই ডিরেক্টর হবেন আমাদের ভার্সিটির। এমন শাস্তি দিন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে।
ওনারা কি কথা বলছেন শোনা যাচ্ছে না। আমি শুধু অপেক্ষা করছি কখন ম্যাডাম ছুটি দেবেন, আমি ওনার কাছে যাব। সেই কাল রাত থেকে হওয়া অস্বস্তির কারণ বোধহয় এটাই। ওনার ক্ষতি হয়েছে বলেই হয়তো মনটা এত অশান্ত হয়ে উঠেছিল। ইস, একটা ফোন করতে পারতাম আমি, কেন যে। সো স্টুডেন্টস, আমি বাকি কপিগুলো নেক্সট ডে চেক করে তোমাদেরকে ফেরত দেব। আজকে আমি নিউ একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমাদের, যেটা তোমাদের করতে হবে না। মানে ঠিক বুঝলাম না ম্যাম। মানে এটাই যে তোমাদের সকলের অ্যাসাইনমেন্ট জিয়া কমপ্লিট করে আনবে, এটা ওর দায়িত্ব বলতে পারো। তা জিয়া, তুমি করে আনবে তো? না হলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। ম্যামের কথা শুনে বুঝলাম এটা নিয়ে আদির সাথে কথা বলছিলেন উনি। আমার যেন আর তর সইছে না। বাধ্য হয়ে ম্যামকে উঠে দাঁড়িয়ে বললাম, ম্যাম আমি কি যেতে পারি? আসলে ওনাকে থ্যাংক ইউ বলা হয়নি, তাই। অফকোর্স তুমি যেতে পারো। আর হ্যাঁ, আমার ব্যবহারে কিছু মনে করো না। ইটস ওকে ম্যাম। আমি নিজের ব্যাগটা নিয়ে পড়ি কি মরি করে ছুটলাম আদির কাছে যাব বলে। কিন্তু উনি কোথায়? নিশ্চয়ই ভার্সিটির বাইরের দিকে গেছেন। যেভাবে হাঁটছিলেন তাতে মনে হয় না ভার্সিটির বাইরে যেতে পেরেছেন বলে। তাই আমি আগে পৌঁছে যাব, যদি অন্য দিক দিয়েও যান। যেই ভাবা সেই কাজ, ছুটলাম ভার্সিটির গেটের দিকে।